এই যে চ্যাপ্টারটা পড়ে সেটা হচ্ছে তোমার ফিজিক্সের 5th চ্যাপ্টার, কাজ শক্তি ক্ষমতা। ওকে, এটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। আমরা আজকে যেটা পড়ে সেটা হচ্ছে কাজ এবং শক্তি নিয়ে, ক্ষমতা আমরা অন্যদিন পড়বো, পরশু। হ্যাঁ, তাহলে কাজ এবং শক্তি, এখানে তো তোমার দুইটা ইম্পর্টেন্ট টার্ম। এখান থেকে তোমার যেগুলো কভার করা হবে সেটা হচ্ছে কাজ, ঠিক আছে, কাজ কি, তারপর কাজের ক্ষেত্রে কী কী মাছ আসতে পারে, তারপর হচ্ছে শক্তি। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার শক্তির নিত্যতা। ঠিক আছে, শক্তির নিত্যতা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার অনেকগুলো সিকি হয়, বোর্ড কোয়েশনগুলো দেখবো, এখান থেকে অনেকগুলো সিকিউ আসতেছে। তারপরে যেটা বললাম কাজ দেখবো। হ্যাঁ, কাজ, তাহলে আমরা বললাম তো কাজ কি, কাজ হচ্ছে তোমার কোনো একটা বস্তু যদি আমরা বল দেওয়া হয়, ওই বস্তুটা বলের দিকে যদি স্মরণ ঘটে, ঠিক আছে, তো তাকে বলা হয় কাজ। তো যতক্ষণ না বস্তুর কোনো স্মরণ ঘটে তো ওই বস্তুটা কাজ হয় না। ধরো কোনো একটা আমি যে কোনো বসে থাকি সবসময়, আমি ধরো সকাল 6টা থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত বসে থাকলাম, তাহলে আমার তোমার হচ্ছে এনার্জি লস হবে, কিন্তু আমার কাজ হবে না। কারণ কাজ হতে হলে ফিজিক্সের ভাষায় তোমার যেটা হওয়া লাগবে সেটা হচ্ছে বস্তুর স্মরণ ঘটা লাগবে। ঠিক আছে, তুমি সংজ্ঞাগুলো আমি তোমার হচ্ছে যে কথাগুলো বলবো তুমি এগুলো হচ্ছে খাতায় সংজ্ঞা আকারে লিখবা। তোমার বই আছে হচ্ছে একদম সুন্দর একটা ডেফিনেশন আছে বইয়ে, ওটা দেখে দেখে লিখবা। তারপর হচ্ছে আমি যে কথাগুলো বলবো তুমি ওগুলো নোট আকারে আমাকে লিখে হচ্ছে ছবিগুলো পাঠাবা। হ্যাঁ, ধরো এখানে আমরা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করি, তাহলে এখানে একটা ধরো বস্তু আছে, আমি এই বস্তুটাকে এদিকে বল দিলাম, এফ বল দিলাম, ঠিক আছে, বস্তুটা এদিকে স্মরণ করলো। বস্তুটা স্মরণ যে যে কোনো দিকে হতে পারে, ঠিক আছে, আমি একটা বস্তুকে যেদিকে টানতেছি ওই বস্তুটা সেদিকে যেতে হবে এরকম কোনো কথা নেই। তো এই বস্তুটা স্মরণ হচ্ছে এদিকে এস। আর স্মরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য তো জানো অবশ্যই না। স্মরণ হচ্ছে যে একদম তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ডিরেক্ট যেটা দূরত্ব সেটা হচ্ছে স্মরণ। আর দূরত্ব তোমার ওই বস্তুটা যেটুকু পথ অতিক্রম করবে, ধরো এখান থেকে একটা বস্তু এখানে আছে, তো এটা ঘুরে 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 যেটুকু পথ, ধরো এখানে এ বিন্দু আদি বিন্দু, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট বি, তো এই পুরো তোমার পথটা হচ্ছে তার দূরত্ব। আর স্মরণ হবে তার এ থেকে সোজা বি এর দিকে যেটুকু দূরত্ব, ধরো এটা হচ্ছে 5 মিটার হতে পারে, আর এই পুরো দূরত্ব হলো 10 মিটার। তাহলে তোমার অনেক সময় এমসিকিউ আসে স্মরণ যদি এত হয় দূরত্ব এত হয়, তাহলে স্মরণ দূরত্বের মধ্যে পার্থক্য, তাহলে তুমি দুইটা বের করে তার ডিফারেন্সটা বের করবা। তো এখন আমরা এই বস্তুটাকে এদিকে বল দিলাম, তাহলে তার স্মরণ করলে এদিকে স্মরণ হচ্ছে তোমার টিটা ডিগ্রি। হ্যাঁ, মানে বস্তুর সব বলের সাথে তার টিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এই বস্তুটা দিক দিয়ে গেছে মনে করে, এখানে একটা বস্তু আছে। তো এখন টিটার উপর ভিত্তি করে, ঠিক আছে, এই টিটার উপর ভিত্তি করে এই কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো আমরা এখানে দেখি কাজটা হচ্ছে কি, ডব্লিউ ইকুয়াল এফ এস কস টিটা। এখানে যদি কস টিটা আমরা তুলে দিই তাহলে আমরা এটা চাইলে ভেক্টর আগে লিখতে পারি, ঠিক আছে, এগুলো আমি আগে দেখাইছিলাম তোমাদের। তো এখানে এফ এস কস টিটার মধ্যে তোমার এফ হচ্ছে যে প্রযুক্ত বল, ঠিক আছে, আমরা যে বলটা দিব, আর এস হচ্ছে তোমার বস্তুর স্মরণ। এই এস হচ্ছে তোমার স্মরণ, স্মরণটা হচ্ছে তোমার প্রকৃত স্মরণ, হ্যাঁ, যেটা রিয়েল স্মরণ। আর টিটা হচ্ছে কি, এখানে এস এবং এফ এর মধ্যে যে মধ্যবর্তী কোণ, এস মানে হচ্ছে স্মরণ, এফ হচ্ছে প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে টিটা। তো এই টিটার উপর ভিত্তি করে আমরা বললাম আমরা কাজকে বিভিন্ন ভাগ করবো। ধরো আমি একটা চার্ট করলাম এখানে, এই চারটা আমরা পরে পূরণ করবো। হ্যাঁ, আগে আমরা উপর থেকে দেখি যে চারটা আমরা কীভাবে পূরণ করতে পারি। ধরো একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা আমরা এদিকে বল দিলাম, বস্তুটা স্মরণ করলে এদিকে, ঠিক আছে, তাহলে যেদিকে বল বস্তু স্মরণ সেদিকে, তার মধ্যে তাহলে এখানে টিটা কত হবে বলো তো, টিটা হবে তোমার 0 ডিগ্রি, যেটা সমান্তরাল বা তার একদম মানে ভূমির সমান্তরাল, যেদিকে বল দিচ্ছি সেদিকে স্মরণ করছি। ধরো এদিকে আমি একটা বস্তুকে বল দিলাম, এখানে একটা বস্তু আছে, তার স্মরণ করলে হচ্ছে ঠিক তার লম্ব বরাবর, ঠিক আছে, এই এস মানে হচ্ছে স্মরণ বোঝাচ্ছে এইটুকু, তাহলে তার মধ্যে টিটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। ধরো আরেকটা কেস হতে পারে তোমার এফ এদিকে দিচ্ছি আমি, তার স্মরণ করতে পারে তার ঠিক উপর দিকে, তাহলে এদিকে যে এফ হয় এদিকে যে এস হয়, তাহলে তার টিটা হবে কত, আমরা জানি সোজাসুজি বিপরীত দিকে 180 ডিগ্রি হয়, তাহলে এখানে হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো তিনটা তোমার অ্যাঙ্গেল আমরা বিবেচনা করতেছি, তাহলে এই অ্যাঙ্গেলের মধ্যেও আরও অনেকগুলো অ্যাঙ্গেল থাকতে পারে না, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে এখানে দেবে তোমার যে টিটার ভ্যালুটা, সেটা কিন্তু একটা রেঞ্জ আছে, রেঞ্জটা হচ্ছে তোমার 0 থেকে 180 পর্যন্ত। তাহলে এরপরে কি কাজ হতে পারে না, অবশ্যই কাজ হতে পারে, সেক্ষেত্রে তোমার এগুলো জানার জন্য তোমার ইন্টারমিডিয়েট করতে হবে, ঠিক আছে। এখন আমরা আমাদের যেটুকু জানবো সেটা এসএসসির জন্য। তো এখানে এই ক্ষেত্রে দেখো আমরা কাজের সূত্র ধরলাম ডব্লিউ ইকুয়াল এফ এস কস টিটা। তো এটার জন্য তোমার কাজটা কী হবে, ডব্লিউ ইকুয়াল এফ এস কস টিটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে, কস 0 মান হচ্ছে তার সর্বোচ্চ মান, তাহলে তোমার
এফ এস এর সাথে ওয়ান গুণ করলে হবে এফ এস ডাবল ইকুয়াল এফ এস, তাহলে এটা হবে তোমার পজিটিভ মান, ঠিক আছে, ডাবল ইকুয়াল এফ এস। তোমার এই ক্ষেত্রে তোমার দেখো ডব্লিউ যখন সরণ এবং বলের মধ্যে যখন 90 ডিগ্রি হবে, তাহলে এই সূত্রে যদি আমি ডাবল ইকুয়াল এফ এস কস 90 বসাই, তাহলে কস 90 মান হচ্ছে তোমার 0, তাহলে এফ এস এর সাথে যখন 0 গুণ হবে তখন সেটা হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে যখন সরণ তোমার অলম্বিক বরাবর হবে বলের সাথে, তখন ওইটা হচ্ছে শূন্য কাজ, মানে কোনো কাজ হচ্ছে না। এগুলো অনেক সময় তোমার এমসিকিউতে আসে, তখন একটা দারোয়ান অনেকক্ষণ ধরে বসে থাকলো, তাহলে তার কাজ হবে কিনা, তার কাজ হবে না, কারণ তার প্রথম শর্ত হচ্ছে কি স্মরণ কটা, তাহলে স্মরণ ঘটে নাই, তার কাজ হচ্ছে না। আর ধরে বললো করে একটা আমার হাতে একটা কলম আছে, এই কলমটা হচ্ছে আমি হাত থেকে এভাবে সোজা পিছন দিকে আনলাম, ঠিক আছে, আমি হাত একদম সমান্তরাল রেখে ভূমি সমান্তরাল রেখে পিছন দিকে আনলাম, তাহলে এক্ষেত্রে কাজ হবে কিনা, ঠিক আছে, এখন এক্ষেত্রে কাজ হবে না, শূন্য কাজ হবে। কেন শূন্য কাজ হবে, কারণ হচ্ছে যে আমি যে কলমটা ধরে রাখলাম হাতে, যদি এটা যদি আমার হাত হয়, ঠিক আছে, তাহলে এখানে যে কলমটা আছে, হ্যাঁ, এই কলমটা হচ্ছে আমার নিচের দিকে পড়তে থাকবে তার গ্র্যাভিটির কারণে, এমজি ওজন যেটা ওজন আছে এমজির কারণে, তাহলে এই কলমটাও পড়তে যাচ্ছে, এই কলমটা আমি যদি ধরে আছি, আমি যদি হাত সরাই ফেলি তাহলে এখানে কলমটা পড়ে যাচ্ছে, তাহলে এখন যে হাত সরাই ফেলতেছি পড়ে যাচ্ছে, তাহলে আমি যে হাতে ধরে আছি তাহলে তার একটা বল আছে বিপরীত দিকে ওজনের, সেটা হচ্ছে এফ, আমরা এফ বল দিচ্ছি বলে যে এটা আমার হাতে কলমটা আছে। এখন তো তোমার এখানে আমি এখান থেকে এদিকে গেলাম, তাহলে আমার এখানে আছে মনে করি এই পজিশনে, এখন আগে এফ পজিশনে ছিলাম, এখন হচ্ছে বি পজিশনে, তাহলে দেখো এফ হচ্ছে আমার উপর দিকে, ঠিক আছে, যে আমি যে বলে আমি এই কলমটা ধরে আছি তার স্মরণ করছে তার সামনে পড়বো, তাহলে স্মরণ এবং এসের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে আমরা দেখলাম যদি স্মরণ এবং এসের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন কাজ হচ্ছে কত, শূন্য, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোনো কাজ হবে না, এক্ষেত্রে তোমার হচ্ছে শূন্য কাজ। তারপর হচ্ছে তোমার টিটা যদি 180 ডিগ্রি হয় তখন সেটা কেমন, ধরো আমি একটা বস্তুকে এদিকে বল দিলাম, বস্তুটা তোমার এদিকে সরে আসলো, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে টিটা 180 ডিগ্রি, তো এটা যদি তুমি সূত্রে বসাও এফ এস কস 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি মানে হচ্ছে তোমার নেগেটিভ, ঠিক আছে, -1, তাহলে এই ক্ষেত্রে তোমার হবে কি মাইনাস এফ এস, তাহলে এটা একটা কাজ, কিন্তু কাজটা তো তোমার ঋণাত্মক হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই টিটার উপর ভিত্তি করে আমরা কাজগুলোকে তিন ভাগে ভাগ করবো, শূন্য কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তো এটা টিটা, এখানে ধরো তোমার হচ্ছে যে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো 0 ডিগ্রি এতে কস টিটা মানে হচ্ছে কস 0 মানে হচ্ছে কত, বললাম কস 0 মানে হচ্ছে 1, তাহলে কস 90 মানে হচ্ছে তোমার 0, আর কস 180 মানে হচ্ছে তোমার -1, তাহলে সব ডিগ্রিতে আছে। তো এখানে কাজটা কত হবে, ঠিক আছে, তাহলে কস 0, তাহলে ডবল ইকুয়াল এই যে এফ এস কস 0 ডিগ্রি, তার মানে হচ্ছে 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে প্লাস পজিটিভ এফ এস, এক্ষেত্রে ডবল ইকুয়াল এফ এস কস 90 ডিগ্রি, কস 90 মানে হচ্ছে তোমার 0, তাহলে এফ এস 0 গুণ করলে 0 হবে পুরোটা, ডবল ইকুয়াল এফ এস কস 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি হচ্ছে তোমার -1, তাহলে -1 এর সাথে যদি এফ এস গুণ হয় তাহলে হবে মাইনাস এফ এস, সেক্ষেত্রে তোমার ঋণাত্মক কাজ, ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা ধনাত্মক কাজ বা বলের ধারা কাজ, হচ্ছে ধনাত্মক কাজ অথবা বলের ধারা কাজ, বলের ধারা মানে বল যেদিকে কাজ সেদিকে, হ্যাঁ, আর হচ্ছে শূন্য কাজ, মানে শূন্য কাজ মানে তোমার কাজ হচ্ছে না এক্ষেত্রে, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, ঋণাত্মক কাজ। এগুলো দিয়ে তোমার হচ্ছে যে এমসিকিউ আসবে তোমাদের জন্য, এগুলোতে সিকিউ আসবে না, এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ আসবে। তো এখন আমাদের যে জিনিস জানতে হবে, আর টিটার রেঞ্জটা দেখলাম, টিটার রেঞ্জটা কত, টিটার রেঞ্জটা তো তোমার এখানে 90 ডিগ্রি থেকে 16 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে আমরা যে বললাম ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, তাহলে তাদের রেঞ্জগুলো কত হবে, টিটার রেঞ্জ, ধরো এটা ধনাত্মক শূন্য কাজ, হচ্ছে তোমার ঋণাত্মক কাজ, প্রথমে শূন্য কাজ হয়ে গেলে, কারণ এটা হচ্ছে সহজ, এটা টিটা সমান যদি 90 ডিগ্রি হয় তখন শূন্য কাজ হবে, ঠিক আছে, অন্যতে হবে না, যখন টিটা সমান 90 ডিগ্রি হবে। তাহলে ধনাত্মক কাজ কখন হবে, তখন তোমার টিটার মানটা দেখো 90 ডিগ্রি হচ্ছে তোমার শূন্য কাজ, তাহলে 90 ডিগ্রি পরে হওয়া যাবে না, ঠিক আছে, আর 90 ডিগ্রি পর্যন্ত আমার মানটা হচ্ছে শূন্য, 90 ডিগ্রি যদি পরে হয় তুমি কত খেয়াল করে দেখবে মানটা তোমার ঋণাত্মক চলে আসবে, ঠিক আছে, এই জন্য আমরা ধরো এখানে টিটা, তো এই টিটার রেঞ্জটা কত হবে, আমরা বললাম 90 ডিগ্রি হওয়া যাবে না, তাহলে 90 ডিগ্রি আগ থেকে, ঠিক আছে, 16 ডিগ্রি হতে পারে, কারণ আমরা দেখলাম কস শূন্য মানে হচ্ছে তার মানে হচ্ছে 1 ধনাত্মক কাজ, তার মানে যে ধনাত্মক কাজ সেটা হচ্ছে আমার টিটার রেঞ্জটা হচ্ছে যে 0 ডিগ্রি সহ, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আগ পর্যন্ত, ঠিক আছে, এটা কিন্তু সমান দিনে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার লেস দেন 90 ডিগ্রি।
তাহলে আরেকটা আছে তোমার সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজটা তোমার টিটার রেঞ্জ কত হবে? দেখো তো টিটার রেঞ্জ আমরা বললাম 90 ডিগ্রি হলে শূন্য হয়, তাহলে 90 ডিগ্রির থেকে বড়, ঠিক আছে? তাহলে 180 বা 180 ডিগ্রি সমান, তাহলে সেটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজ। আমরা দেখলাম 180 যখন হয় তখন তোমার হচ্ছে -1 হয় কাজের মান, তখন সেটা তোমার ঋণাত্মক হয়ে যায়। তাহলে এখানে তোমার 3টা রেঞ্জ, এগুলো তোমাকে এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে। এই যে তুমি এগুলো মুখস্থ করে রাখবে একদম। যখন শূন্য কাজ বলবে একদম চোখ বন্ধ করে cos 90 ডিগ্রি, যখন ধনাত্মক কাজ বলবে তাহলে টিটার রেঞ্জটা হবে 0 ডিগ্রি থেকে, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আগ পর্যন্ত। আর যখন ঋণাত্মক কাজ বলবে 90 ডিগ্রির পর থেকে 180 ডিগ্রি পর্যন্ত। এটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজের শর্ত, মানে টিটা এতটুকু হতে হবে। তাহলে তোমাকে আসতে পারে কাজ হতে হলে তোমার টিটা রেঞ্জ কত হতে হবে? 0 থেকে 180 ডিগ্রি। এখন তোমার যেটা হচ্ছে কাজের একক, এগুলো তো তোমার জানা উচিত, হ্যাঁ, বা জানা এসএসসি পরীক্ষার্থী। তো কাজের একক আমরা অনেকভাবে বের করতে পারি। অনেক সময় কাজের একক 2-3টা অনেক সময় কনফিউজ হয়ে যায় স্টুডেন্টরা, যে এমসিকিউতে কাজের একক আমরা সরাসরি যেটা জানি সেটা ঝোল, অনেক সময় ঝোল না দিয়ে অনেকগুলো একক দিতে পারে, ঠিক আছে? তোমার কাজের যে সূত্রগুলো আছে ওখান থেকে সূত্রগুলো থেকে বিভিন্ন একক বের হয়। ধরো ডব্লিউ ইকুয়াল এফএস, আমরা ডেটার কাউন্ট করলাম না, কারণ ডেটার তো কোনো একক নেই, এফএস। তাহলে এফএস আমরা সরাসরি যে এককটা জানি সেটা হচ্ছে ঝোল, ঠিক আছে? কাজের হচ্ছে ঝোলটা বলা হয় ঝোল। এখান থেকে আরেকটা একক কীভাবে বের করা যায়? তাহলে দেখো এফ এস, ঠিক আছে? এফ মানে হচ্ছে তোমার কি এমজি, এস মানে হচ্ছে তোমার কি স্মরণ, স্মরণ একক হচ্ছে কি মিটার, ঠিক আছে? এফ হচ্ছে এমজি, আর এটা স্মরণ, এম এর একক হচ্ছে তোমার কেজি, এটা একক হচ্ছে কি তোমার ত্বরণ একক হচ্ছে মিটার, সেকেন্ড প্লাস 2, এবার এটাতে এমই দেখলাম, এটা একক, ঠিক আছে? স্মরণ একক এখানে লিখে দিলাম, এটা হচ্ছে একক, এটা হচ্ছে তোমার মানটা লিখলাম। তাহলে এখানে হচ্ছে তোমার কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? তাহলে কেজি মানে হচ্ছে তোমার, এখান থেকে দেখো তুমি একসাথে মাত্রা বের করতে পারো, কারণ কেজি ক্ষেত্রে আমরা যে মাস ইউজ করি, হ্যাঁ, মাত্রার ক্ষেত্রে মাস, তাহলে মাস থেকে আসে এম, মিটার, মিটার মানে হচ্ছে তোমার লেন্থ, লেন্থ থেকে আসে এল, তাহলে বড় স্কোয়ার, সেকেন্ড হচ্ছে তোমার কোথায় আসে সময় থেকে, সময় হচ্ছে টাইম, টাইম থেকে আসে টি, তাহলে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে তোমার মাত্রা, ঠিক আছে? এটা কার মাত্রা? তোমার কাজের মাত্রা, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এটা করতে আসে তোমার এই সূত্র থেকে, ঠিক আছে? তাহলে আমরা কাজের যে এককটা এখানে যদি লিখি আমি সামারি করে, একক হচ্ছে তোমার জুল হতে পারে, আবার হতে পারে তোমার কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 হতে পারে, ঠিক আছে? এই দুটো মনে রাখবে। তারপরে মাত্রা হবে তোমার এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এমসিকিউ যেগুলো হচ্ছে একদম সবসময় আসে প্রত্যেক বছরে, কাজের মাত্রা কি, একক কি, শক্তির মাত্রা কি, একক কি, এগুলো কনফিউজিং হয়ে যায় অনেক সময়, যেহেতু এগুলো মনে রাখবা। তারপর হচ্ছে আর যেটা আছে এখন কাজ, আমরা দেখলাম হচ্ছে এটা একটা প্লেন, মানে প্লেন সার্ভিস। এখন অভিকর্ষীয় ক্ষেত্রে যে কাজগুলো আছে, অভিকর্ষীয় ক্ষেত্রে কাজ, এখান থেকে তোমাদের সিকিউ আসে মাঝে মাঝে। অভিকর্ষীয় ক্ষেত্রে কাজ, ধরো একটা বস্তু এখানে ভূমি থেকে এই উচ্চতায় আছে, এটা যদি ভূমি হয় তোমার এখান থেকে এই উচ্চতায় আছে, তো বস্তুটা যদি ভূমি থেকে উচ্চতায় আছে তাহলে বস্তুটা নিচের দিকে পড়তে চাইবে তার ওজনের কারণে, তাহলে তারা ওজনটা দিলাম এফ ইকুয়াল এমসি। তারপর এস হচ্ছে নিচের দিকে, যে বস্তু নিচের দিকে পড়তেছে, মানে স্মরণটা নিচের দিকে করতেছে, মানে এস উচ্চতায় আছে কিন্তু স্মরণটা তার নিচের দিকে, কারণ নিচের দিকে পড়তে যাচ্ছে বস্তুটা, তাহলে বলটাও নিচের দিকে। তাহলে দেখো এফ নিচের দিকে, ঠিক আছে, তাহলে স্মরণ নিচের দিকে, তারপর দুইটা একই দিকে। আমরা বললাম দুইটা যখন একই দিকে হয়, ঠিক আছে, তখন সেটা হচ্ছে যে ধনাত্মক কাজ হয় এবং সর্বোচ্চ কাজ হয়। তো এটা যদি তুমি সূত্র বসো, তাহলে ডব্লিউ ইকুয়াল এফ এস কস টিটা, ঠিক আছে? তাহলে এখানে দুইটা একই দিকে না, তাহলে তোমার টিটা হচ্ছে কত? 0। এটা যদি এফ হয়, এটা যদি এস হয়, তাহলে টিটা হচ্ছে তোমার 0 ডিগ্রি। তাহলে cos 0 মান হচ্ছে তার মান হচ্ছে 1। তাহলে এখানে আছে ডব্লিউ ইকুয়াল এফ এস। কিন্তু আমরা জানি অভিকর্ষীয় ক্ষেত্রে আমরা এখানে যে সূত্র বলছিলাম সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল এম জি এইচ। তাহলে এখান থেকে আসলে ডব্লিউ ইকুয়াল এম জি এইচটা আসে, কারণ তোমার এফ মান হচ্ছে কি এম জি, ঠিক আছে, ওজনটা নিচে দিয়ে পড়তেছে, এস মান হচ্ছে স্মরণ, এইচ দিলাম এখানে, তাহলে হচ্ছে ডব্লিউ ইকুয়াল এম জি এইচ। এটা হচ্ছে যে অভিকর্ষীয় ক্ষেত্রে কৃত কাজ বের করে একটা খুব ফেমাস সূত্র। এটা একদম সরাসরি বসানো যাবে। আমাকে যখন বলে একটা বস্তু হচ্ছে ভূমি থেকে 10 মিটার উপরে আছে, ঠিক আছে, বস্তুটা ভর দেওয়া হলো 10 কেজি, তাহলে বস্তুটা অভিকর্ষীয় ক্ষেত্রে কাজ কত? তো তুমি সরাসরি সূত্র দিয়ে ভ্যালুগুলো বসে দিলে হবে তোমার এক্সাক্ট ভ্যালুটা বেরিয়ে আসবে, ডব্লিউ ইকুয়াল এম জি এইচ। আরেকটা আছে তোমার সেটা স্প্রিংয়ের ক্ষেত্রে কিন্তু আছে, ঠিক আছে? স্প্রিংয়ের ক্ষেত্রে কিন্তু কাজটা কেমন হবে আমি দেখে যাচ্ছি। স্প্রিংয়ের ক্ষেত্রে এখান থেকে খুব একটা বেশি ম্যাথ আসে না, তাও এটা দেখে রাখতে হবে, আচ্ছা?
স্প্রিংয়ের ক্ষেত্রে কৃত কাজ। ধরো একটা স্প্রিং আছে এখানে, ঠিক আছে, এই স্প্রিংয়ের সাথে তোমার একটা বস্তু বাঁধা আছে। এখন এটাকে যদি আমি এদিকে বল দিই, ঠিক আছে, আমি যদি ঠেলা দিই এদিকে, এভাবে স্প্রিংকে ঠেলা দিই, তাহলে স্প্রিংটা তোমার সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, আমরা জানি স্প্রিংগুলো হচ্ছে তোমার স্থিতিস্থাপক পদার্থ। স্থিতিস্থাপক পদার্থ মানে যেগুলো তুমি বল বল প্রয়োগ করলে প্রসারিত হবে অথবা সংকুচিত হবে। তা আমরা যদি স্প্রিংয়ের দিকে বল দিচ্ছি, তাহলে এটা তোমার সংকুচিত হয়ে, ধরো স্প্রিংটা তাহলে কী হবে, সংকুচিত হয়ে গেল। তাহলে এখন বস্তুটা এখানে চলে আসলো স্প্রিংটা, তাহলে তার একটা স্মরণ করছে না, ধর এখান থেকে এইটুকু। হ্যাঁ, আমরা স্মরণগুলো সবসময় হচ্ছে বস্তুর ভরকেন্দ্র থেকে কাউন্ট করবো। ভরকেন্দ্র মানে হচ্ছে বস্তুর একদম মাঝখানে, ঠিক আছে। ভরকেন্দ্র এক এক বস্তুর এক এক দিকে হতে পারে, কিন্তু আমরা এখানে সুবিধার জন্য আমরা মাঝখানের থেকে কাউন্ট করবো। তাহলে এখানে এক্স হচ্ছে তোমার স্মরণ, তাহলে আমরা বল দিলাম এদিকে এফ। তাহলে আর স্প্রিংটা তো ওই অবস্থায় থাকবে না, আমরা যদি স্প্রিংটা বল দিয়ে ধরে রাখতে হবে। আমরা যদি হাতটা ছেড়ে দিই, তাহলে স্প্রিংটা ঠাস করে আগের অবস্থায় চলে আসবে। এখন যে স্প্রিংটা আগের অবস্থানে আসতে চাচ্ছে, ঠিক আছে, এখন নিশ্চয়ই তার মধ্যে কোনো একটা বল আছে, ওই বলের কারণে তো, তাহলে ওই যে সঞ্চিত বলটা আছে সেটা হচ্ছে তার স্প্রিংয়ের প্রত্যয়নী বল, ঠিক আছে, সেটা একটা নাম আছে, সেটা হচ্ছে প্রত্যয়নী বলের কারণে স্প্রিংটা তার ভারসাম্য বজায় রাখার জন্য আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। তো এখন স্প্রিংয়ের ক্ষেত্রে বিজ্ঞানী হুকের একটা হচ্ছে সূত্র আছে, সেটা হচ্ছে যে স্প্রিংয়ের যে বলটা আমরা দিলাম, বিজ্ঞানী হুক, সেটা হচ্ছে যে তোমার প্রফেশনাল টু কতটুকু সংকুচিত হয়েছে, -x, ঠিক আছে, কিন্তু সংকোচন করছে তো -x। আমি যদি প্রফেশনাল চিহ্নটা তুলে ফেলি, তাহলে হবে একটা কনস্ট্যান্ট বসাতে হবে, ওটা দিলাম কে এক্স। এখানে যে কে কনস্ট্যান্টটা বসালাম, প্রফেশনাল চিহ্ন তুলে, ওটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, আচ্ছা। তো এক্ষেত্রে আমরা বলটা বের করলাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু কাজটা জানতে হবে না, কিন্তু কাজটা হচ্ছে W=12 এটা সরাসরি মুখস্থ রাখবা, এখানে সরাসরি বসা দিলে অ্যান্সার হবে, কারণ এটা তোমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে। W=12 এখানে কেটা তো বললাম স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে তোমার কতটুকু স্মরণ করছে, আর ডাব্লিউ হচ্ছে তোমার কৃতকাজ, তার কাজের একক হচ্ছে কি জুল হবে। কিন্তু এখানে কে একক কিন্তু জুল না, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তুমি দেখি এককটা বের করো, স্প্রিং ধ্রুবকের এককটা। স্প্রিং ধ্রুবকের একক বের করবো এবং তাদের মাত্রা বের করবো। হ্যাঁ, আমরা প্রকাশ করলাম কে দ্বারা। তাহলে অনেক সময় তোমার হচ্ছে ক্যাটা দেওয়া থাকবে না, প্রশ্নে ক্যাটা দেওয়া থাকবে না, কিন্তু তার ভর দেওয়া থাকতে পারে, আচ্ছা, তার স্মরণ দেওয়া থাকতে পারে, তখন ক্যাটা বের করা যাবে। আমরা যদি এখানে হিসাব করি F=kx, দেখলাম আমরা মাইনাসটা কাউন্ট করলাম না, আমরা একটা ভ্যালু বের করবো। তাহলে কে ইকুয়াল হচ্ছে তোমার F/x, এফ মানে তোমার কি বল, হ্যাঁ, তাহলে F হচ্ছে তোমার নিউটন, এক্স হচ্ছে তোমার কি স্মরণ, স্মরণ হচ্ছে তোমার কি মিটার। তাহলে এই দুইটা এককের যখন চলে আসে একসাথে, নিউটন পার মিটার, তাহলে এটা হচ্ছে তোমার কার একক, স্প্রিং ধ্রুবকের একক, ঠিক আছে। তো তোমাকে বল দিয়ে না থেকে অনেক সময় ভর দেওয়া থাকতে পারে, তাহলে ভর দেওয়া থাকলে তাহলে কি হবে, সিম্পলি W=mg আছে এক্স। তাহলে বরের সাথে যখন যদি বর্ষতরণ করবা, তখন তোমার এখানে এফটা পাওয়া যাবে। তাহলে আমি যদি তাকে স্মরণ দিয়ে ভাগ করি, তাহলে আমি টোটাল কেটা পাবো, আচ্ছা। তাহলে তার একক হচ্ছে নিউটন পার মিটার। তাহলে একক থেকে তো মাত্রা বের করা যায় না, নিউটন হচ্ছে কার বলের একক, ঠিক আছে। তো বলের মাত্রা হচ্ছে কি, বল করতে গেছে দেখো F=ma, এম মানে হচ্ছে তোমার কেজি, হ্যাঁ, বরের একক হচ্ছে কেজি, আর তোর একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে তুমি যদি এককটা বের করো, সরি মাত্রাটা বের করো, কেজির একক মাত্রা আসে এম, কেজি আমরা হচ্ছে মাস, হ্যাঁ, মাস থেকে কেজি, তাহলে এম তো হচ্ছে মিটার, মিটার হচ্ছে তোমার লেন্থ থেকে আসে, ঠিক আছে, দৈর্ঘ্য, তাহলে লেন্থ থেকে হচ্ছে এল আসলো, সেকেন্ড হচ্ছে টাইম থেকে আসে টি, তাহলে mL/t/2। তাহলে mL/t/2 তোমার হচ্ছে যে বলের একক, স্প্রিং ধ্রুবকের একক না কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের একক পাইছি নিউটন পার মিটার, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। তাহলে নিউটনের মাত্রা হচ্ছে তোমার mL/t/2, তাহলে নিচে আছে মিটার, তাহলে মিটারের মাত্রা কী হবে, মিটারের মাত্রা হবে কি, তাহলে এল, তাহলে এল ক্যান্সেল আউট হয়ে যায়, তার কি থাকে mt/2 হয়ে থাকে। তাহলে স্প্রিং ধ্রুবকের মাত্রা তুমি দিবা mt/2, ঠিক আছে। তারপরে এখান থেকে এটুকু জানলে হবে। তারপর আমরা যেটা শিখবো সেটা শক্তি, হ্যাঁ, শক্তি কি, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, আচ্ছা। অনেকটা বস্তু কতটুকু কাজ করতে পারে, ঠিক আছে, শক্তিকে আমরা বলি যে শক্তি বেশি শক্তি কম, তাহলে মানে হচ্ছে সে কতটুকু কাজ করতে পারে, সেটা তার শক্তি, তাহলে কাজ করার সামর্থ্য। এখন যদি একক সময় শক্তি বলে, আমি বলি একক সময় কাজ করার সামর্থ্য, তাহলে সেটি শক্তি হবে, সেটি শক্তি হবে না, সেটি তখন হয়ে যাবে ক্ষমতা, আচ্ছা। কারণ আমরা ক্ষমতা সূত্র জানি, P=W/T,
তাহলে ডব্লিউ হচ্ছে কাজ, টি হচ্ছে তোমার সময়। তাহলে ওই একক সময় কতটুকু কাজ করতে পারে সেটা হচ্ছে তার ক্ষমতা, কিন্তু শক্তি হবে শুধু কাজ করার সামর্থ্যটুকু। ঠিক আছে, তো শক্তি অনেক ধরনের হয়, তোমার যান্ত্রিক শক্তি হতে পারে, রাসায়নিক শক্তি হতে পারে, আলোক শক্তি হতে পারে, তারপর হচ্ছে চৌম্বক শক্তি হতে পারে, কিন্তু আমরা এখানে শুধু তোমার যান্ত্রিক শক্তিটা দেখবো। হ্যাঁ, তো যান্ত্রিক শক্তির মধ্যে দুই ধরনের শক্তি থাকে সাধারণত, একটা হচ্ছে তোমার বিভব শক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। বিভব শক্তি মানে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি। গতির কারণে যে শক্তি আমরা রাখবো সেটা হচ্ছে গতিশক্তি। আমি তোমাকে অনেক ফাস্ট বলতেছি, তুমি এগুলো পজ করে হচ্ছে নোট করে ফেলবো। হ্যাঁ, গতিশক্তি ইকে, ইকে মানে হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। এটা বইয়ে ইংলিশ টার্মগুলো শিখে রাখবো, কাইনেটিক এনার্জি। তারপর বিভব শক্তি বা স্থিতিশক্তি মানে হচ্ছে যে ইফি, এটাকে প্রকাশ করা হয় ইফি দ্বারা। ইফি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, এটা নাম হতে পারে স্থিতিশক্তি। আচ্ছা, ইফি, ইফি মানে বললাম পটেনশিয়াল এনার্জি। তো এখন যা হচ্ছে গতিশক্তি কি, গতিশক্তি বললাম কি গতির কারণে যে শক্তি। ধরো কোনো একটা বস্তুকে আমি উপর থেকে এভাবে ফেলে দিলাম, তাহলে সেটা একটা শক্তি লাভ করতেছে না তার গতির কারণে, ওটা হচ্ছে গতিশক্তি। মানে বিভব শক্তি কী হবে বা স্থিতিশক্তি কী হবে, ধরো কোনো একটা বস্তু এখানে ভূমিতে আছে, ওই বস্তুটাকে আমি ভূমি থেকে 5 মিটার উচ্চতা তুলে বা ধরে রাখলাম, আমি যদি এটা ছেড়ে দিই হাতটা, তাহলে এই বস্তুটা পড়ে যাবে। এখন যে বস্তুটা পড়ে যাচ্ছে, তাহলে কেন পড়ে যাচ্ছে, তার মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে, ওই শক্তিটা হচ্ছে তোমার বিভব শক্তি। ঠিক আছে, তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটা হচ্ছে বিভব শক্তি। বইয়ে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, ওই সংজ্ঞাগুলো শিখে রাখবো। যদি বই দেওয়া না থাকে তাহলে গুগল করে, হ্যাঁ, এগুলো খাতে নোট করে রাখবো সবগুলো। তো এখানে দুইটা শক্তি সম্পর্কে আমরা জানতে হবে, তাহলে গতিশক্তি কী আর বিভব শক্তি কী। তাহলে গতিশক্তি আমরা বললাম ইকে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ইকে ইকুয়াল আমরা সরাসরি এটা মনে রাখবো ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এমটা হচ্ছে ওই যে যে বস্তুটা করতেছে ওই বস্তুটার ভর, বি হচ্ছে বস্তুটা যে ব্যাগ করতেছে। ঠিক আছে, ধরো আমি একটা মাথায় একটা ফোজা নিয়ে আমি বা মাথায় কিছু একটা ভারী কিছু একটা নিয়ে আমি দৌড়াচ্ছি, তাহলে এখানে যে ভরটা হবে সেটা কি আমার হবে নাকি পুরো আমি সহ আমার ওই ভারী বস্তুটা সহ। তাহলে এখানে হবে হচ্ছে দুইটা বস্তু, আমার ভর প্লাস আমার মাথায় যে তোমার হচ্ছে ভারী জিনিসটা আছে ওই দুটা ভর একসাথে, এবং ব্যাগটা হবে কি আমি যে বেগে যাচ্ছি। ঠিক আছে, তার মানে একটা বস্তুর মধ্যে যেটুকু ভর আছে সেটা এবং ওই বস্তুটা যে বেগে যাচ্ছে সেটার বর্গের গুণফল এবং তার অর্ধেক। ঠিক আছে, হচ্ছে গতিশক্তি। এটা একক তো যত শক্তির একক হচ্ছে বল কাজের মতো, তাহলে মাত্রা কি হবে, সেম হবে। এখান থেকে অনেক সময় তোমাকে বলে যে গতিশক্তিকে ভরবেগের মাধ্যমে দেখো। ঠিক আছে, ভরবেগ কী বলতো, ভরবেগ হচ্ছে যে কোনো একটা বস্তুর বেগ এবং ভরের গুণফল। ঠিক আছে, ভর এবং বেগের গুণফল, এটা হচ্ছে ফিজিক্সের সবচেয়ে সহজ সংজ্ঞা। ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো এইটার মাধ্যমে তোমাকে বলবে গতিশক্তি প্রকাশ করে, এটা দুই মার্কস সিজন আসতে পারে। গতিশক্তিকে ভরবেগের মাধ্যমে দেখো, তখন তাহলে দেখো ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। তাহলে আমি যদি 1-এর সাথে এম বি স্কোয়ার গুণ করি তাহলে হবে এম বি স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে আমরা দেখো ভরবেগ পাচ্ছি এম বি, এটা এটার সাথে মিলে যাচ্ছে না, এটা চেনা চেনা লাগতেছে। এম বি স্কোয়ার আছে, এখানে এম বি আছে, তাহলে যদি স্কোয়ারটা না থাকতো বা এম এর পর স্কোয়ার থাকতো তাহলে আমি এখানে ফি লিখতে পারতাম। ঠিক আছে, আমার ভরবেগকে কী দ্বারা প্রকাশ করি, ফি দ্বারা। তাহলে এখানে আমি যদি একটা এম আনি এক্সট্রা করে, ঠিক আছে, তাহলে আমার নিচে আনতে হবে। তো এই এম মিলে হয় এম স্কোয়ার, তাহলে পরে আছে বি স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে একসাথে আমি এভাবে লিখতে পারি এটা। তাহলে এখানে আছে এম স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এম। তাহলে এম স্কোয়ার বি স্কোয়ার একসাথে আমি এম ভি লিখে হোল স্কোয়ার দিলাম, নিচে আছে টোয়াইস এম। তাহলে এম ভি মানে কি, এম ভি মানে তোমার এখানে দেখলাম যে ভরবেগ। ঠিক আছে, তাহলে এই ভরবেগে আমরা প্রকাশ করি পি দ্বারা, তাহলে পি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এম। তাহলে এটা হচ্ছে তোমার ইকে, তাহলে এটা লিখতে পারো না, ইকে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এম। এটা হচ্ছে তোমার গতিশক্তির সাথে ভরবেগের একটা রিলেশন। হ্যাঁ, এখান থেকে অনেক সময় ম্যাথ দিবে তোমাকে, এই সূত্রটা যদি তুমি না জানো। হ্যাঁ, তুমি ধরো তোমাকে বললো একটু বস্তুর ভরবেগ, ভরবেগ একক কে, ভরবেগ একক তো সোজা ভর এবং বেগের গুণফল। তাহলে ভর বেগ, ভরের একক হচ্ছে কেজি, বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড পার ওয়ান, তাহলে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে তোমার ভরবেগের একক। তো তোমাকে বললো একটা বস্তুর ভরবেগ 11 কেজি মিটার পার সেকেন্ড, তারপর বস্তুটার ভর দিয়ে দিল, তাহলে তোমাকে গতিশক্তি কত বের করতে বললো। ঠিক আছে, তখন এই সূত্র দিয়ে করা যাবে না, মানে এখানে তোমার তিনটা রাশি, হ্যাঁ, তিনটা রাশি থেকে যে কোনো দুইটা রাশি যদি আমার নন হয়, একটা আননোন রাশিটা আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। এইভাবে এখান থেকে বের করা যাবে না, তাহলে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, এগুলো তো ক্যালকুলেশন করে, তাহলে এমটা ওইদিকে পাঠিয়ে দিলে তাহলে টু এর সাথে গুণ করলে হবে 2 তাহলে এমটা ভাগ হবে আর বি স্কোয়ার, তাহলে স্কোয়ারটা দিয়ে দিলে হবে রুট ওভার। তোমাকে ম্যাথে যেটা চাইবে, ঠিক আছে, তোমাকে তিনটা রাশি এখানে যে কোনো দুইটা থাকবে, বাকি একটা অজানা থাকবে,
ওই ধরনের আমি ক্যালকুলেশন করে বের করবো। তো মোটামুটি হচ্ছে আমার গতিশক্তি হচ্ছে এটুকু জানলে হবে, যে বি এবং হচ্ছে তোমার কীভাবে ই ফি বের করবো। আর এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার 2 মার্কসের জন্য আসবে, অনেক সময় ম্যাথও দিতে পারে ঘটে 3 মার্কসের জন্য। তো এরকম একটা এমসিকিউ থাকে তোমাকে অনেক সময়, এমসিকিউ হচ্ছে এরকম, একটি রাইফেলে গুলি যদি একটি তক্তা ব্যাগ করতে পারে, এরকম গুলির ব্যাগ যদি আমি n গুণ বাড়াই দিই, n গুণ বলতে 3 গুণ 4 গুণ 5 গুণ বাড়াই দিই, তাহলে ওই একই মানে তোমার একই বুলেটটা কয়টা ফুটতে তক্তা ব্যাগ করতে পারবে, ঠিক আছে। সেগুলো তোমাকে আগেও দেখাইছি, তুমি এখানে শর্টকাটে মনে রাখবো হচ্ছে যে আমি যতক্ষণ বাড়াবো তত স্কোয়ার হচ্ছে তক্তা ব্যাগ করতে পারবে, ঠিক আছে। মানে আমি যদি দেখাই তোমার, ধরো বললাম প্রশ্নটা আমি লিখতেছি না, প্রশ্ন তুমি হচ্ছে খাতায় লিখবা আমার কথা শুনে। একটি রাইফেলের গুলি, হ্যাঁ একটি রাইফেলের গুলি একটি তক্তা ব্যাগ করতে পারে, গুলির ব্যাগ যদি 3 গুণ করি তাহলে ওই একই পুরুতের কয়টি তক্তা ব্যাগ করতে পারবে। ধরো এটা একটা মনে করো তোমার হচ্ছে গুলি আছে, হ্যাঁ তো এটাই হচ্ছে তোমার এদিকে বুলেট, তাহলে বুলেটটা বি বেগে যাচ্ছে সামনের দিকে, হ্যাঁ এখানে একটা তক্তা আছে, এটা হচ্ছে তক্তা, এই তক্তাটা ব্যাগ করতে পারে একটা তক্তা এখানে, তাহলে গতিশক্তিটা কত হবে, ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে এমটা কার বুলেটের বল, বিটা হচ্ছে বুলেটের ব্যাগ, যে ব্যাগে বুলেটে যাচ্ছে। তো এখন আমি প্রশ্ন বললাম কি, এটা যদি আমি ব্যাগটা যে n গুণ করে দিই, ঠিক আছে, আমি বুলেটে ধরে তোমার 2 মিটার পার সেকেন্ড যাচ্ছে, তো আমি n 3 গুণ করে দিলাম, ঠিক আছে, তাহলে 3 গুণ মানে কত, 2 এর 3 গুণ হয়ে যাবে। তো তখন কয়টা তক্তা ব্যাগ করতে পারবে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমি ব্যাগ করবো তোমার n গুণ, ব্যাগ n গুণ করলাম, তাহলে আগে ব্যাগ ছিল তোমার হচ্ছে বি, তাহলে আমি যদি ব্যাগ n গুণ করি তাহলে আমি নতুন যে ব্যাগটা পাবো, নতুন ব্যাগটা দিলাম আমার বি প্রাইম, তাহলে এটা পাবো কি আগের ব্যাগের n গুণ, তাহলে n ইন্টু বি, ঠিক আছে, এন ভি, তাহলে এটা হচ্ছে নতুন ব্যাগটা পাবো। তাহলে এখন নতুন ব্যাগের জন্য একটা নতুন গতিশক্তি পাবো না, তাহলে ওই নতুন গতিশক্তি পাই কেটা পাবো হচ্ছে কত, তাহলে হাফ এম বি প্রাইম স্কোয়ার, ঠিক আছে। এই বি প্রাইমটা হচ্ছে তোমার নতুন ব্যাগটা, n গুণ করার পরে যে ব্যাগটা পাবো সেটা হচ্ছে বি প্রাইম। এখান থেকে তুমি যদি এই সূত্র বের করো তাহলে হাফ এম বি প্রাইম মানে হচ্ছে তোমার কি এন বি, যে উপরে লিখলাম এন বি স্কোয়ার, যে স্কোয়ার ভাঙি তাহলে কি হবে হাফ ব্র্যাকেট তুললে হবে এন স্কোয়ার বি স্কোয়ার, তাই এন স্কোয়ার যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে থেকে হাফ এম বি স্কোয়ার, দেখো হাফ এম বি স্কোয়ার আবার চলে আসি কে, তাহলে এন স্কোয়ার, তাহলে আগের গতিশক্তির এন স্কোয়ার গুণ, ঠিক আছে, তাহলে এন স্কোয়ার ইন্টু আগের গতিশক্তি হলো ইকে, তাহলে হচ্ছে তোমার নতুন ইকে যেটা। তাহলে প্রশ্ন ছিল কি একটি রাইফেলের গুলি একটি তক্তা ব্যাগ করতে পারলে গুলির ব্যাগ যদি n গুণ করি তাহলে ওই একই পুরোতে কয়টি তক্তা ব্যাগ করতে পারবে, ঠিক আছে। তাহলে তুমি জাস্ট কী হবে ওটাকে বর্গ করে দিলে হবে। তারপরে এখন যেটা জানবো সেটা হচ্ছে বিভব শক্তি কি, আচ্ছা বিভব শক্তি এখানে আমরা দুই ধরনের দেখবো, একটা হচ্ছে অভিকর্ষের ক্ষেত্রে, একটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে। বিভব শক্তি বললাম হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হবে সেটা হচ্ছে তার বিভব শক্তি। আর একটা বস্তু আমি ভূমিহত করে তুললাম, বস্তুটা যদি ওখান থেকে যদি ছেড়ে দিই তাহলে ওই বস্তুটা নিচে পড়ে যাবে, নিচে পড়ার কারণ হচ্ছে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত আছে। এটা হচ্ছে একদম সিম্পলভাবে বলা, হ্যাঁ এটা এভাবে হয় না, কাজগুলো আর ডিটেলস হয় অনেক কমপ্লেক্স। তুমি চাইলে অ্যানিমেশন ভিডিও দেখতে পারো ইউটিউবের মধ্যে, অ্যানিমেশন ভিডিও চার্জ দিবাদের, মানে কীভাবে বিভব শক্তি কাজ করে, ঠিক আছে। এখানে অনেকগুলো তোমার অণু, তারপর ওই বস্তুটার মধ্যে যে কণাগুলো আছে এখানে অনেক কণাগুলোর মধ্যে শক্তি কীভাবে সঞ্চিত হয় এগুলো বিভিন্ন অ্যানিমেশন আকার দেখাবে। এখন আমরা যেটা দেখবো সেটা শর্টকাটে দেখবো একদম সূত্র দিয়ে, বিকর্ষের ক্ষেত্রে বিভব শক্তি আর হচ্ছে তোমার স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি, ঠিক আছে। ধরো একটা বস্তু এখানে ভূমি হতে এখানে আছে, এই সূত্রতে আছে, এটা হচ্ছে এই সূত্রটাই ভূমি হতে আছে, তাহলে বস্তুটা এখান থেকে মনে করে এখানে এই সূত্রটাই আছে ভূমি, এখানে ভূমিটা, তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষের ক্ষেত্রে আমরা জানি অভিকর্ষের শক্তি হচ্ছে ডব্লিউ ইকুয়াল এম জি এইচ, ঠিক আছে। তাহলে এটা বস্তুটা হচ্ছে এটুকু কাজ করলো আর কি, এখান থেকে বস্তুটা এখানে নিতে আমার ডব্লিউ ইকুয়াল এম জি এইচ কাজ করা হয়েছে, আমরা আগে দেখলাম না কাজের ক্ষেত্রে অভিকর্ষের ক্ষেত্রে কাজ, তাহলে এই কাজটা হচ্ছে তোমার শক্তি, ডব্লিউ ইকুয়াল ইফ ইকুয়াল এম জি এইচ, ইফটা হচ্ছে আমার বিভব শক্তি, ঠিক আছে। তো স্প্রিংয়ের ক্ষেত্রে কি হবে, স্প্রিংয়ের ক্ষেত্রে ধরো এখানে একটা স্প্রিং আছে, আমরা বললাম স্প্রিংটা আমরা এদিকে এফ বল দিচ্ছি, তাহলে স্প্রিংটা সংগঠিত হয়ে যাচ্ছে, ধরো স্প্রিংটা এখন এখানে হয়ে গেছে, হ্যাঁ তাহলে এখানে যে স্মরণ করছে না তার একটা, ওইটা স্মরণ হচ্ছে এক্স, ওটা ধরলাম কত এক্স। তাহলে এখান থেকে তোমার আমি এদিকে বল ধারার কারণে ওই স্প্রিংটার এদিকে স্মরণ করছে এক্স মিটার,
তাহলে এক্ষেত্রে কৃত কাজ পড়ছে কত, আমরা আগে দেখলাম ডব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার স্প্রিংয়ের ক্ষেত্রে কৃত কাজ। এই কৃত কাজটাই হচ্ছে তোমার এখানে অভিকর্ষীয় শক্তি, হ্যাঁ সরি বিভব শক্তি, ডব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তাহলে তুমি লিখতে পারো ইফ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে স্প্রিংয়ের ক্ষেত্রে তোমার বিভব শক্তি কত, তুমি সরাসরি এই সূত্রটা ইউজ করবে ইফ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তারপর এখান থেকে আরও কিছু ম্যাথ আসে, সেগুলো হচ্ছে তোমার বিভিন্ন অবস্থানে শক্তির নিত্যতা, যেটা আমরা ধরে যদি শক্তির নিত্যতা আমি এখানে হেডলাইন দিই শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা মানে হচ্ছে বিভিন্ন পয়েন্টে তোমার শক্তিগুলো তোমার একই থাকবে, বিভব শক্তি গতিশক্তি মিলাই যে মোট শক্তি হবে বা যান্ত্রিক শক্তি হবে সেটা বিভিন্ন পয়েন্টে আমার হচ্ছে একই থাকবে, আচ্ছা। এটা হচ্ছে শক্তির নিত্যতা। ধরো এখানে একটা তোমার ভূমি, এখানে একটা বস্তু আছে, বস্তুটা ভূমি হতে 20 মিটার উচ্চতায় আছে, আচ্ছা। আমরা 3টা অবস্থান এখানে কল্পনা করব। তাহলে এখানে হচ্ছে ভূমি একদম নিচে, তো এটা ধরলাম তোমার এ পয়েন্ট, এটা ধরলাম তোমার বি পয়েন্ট, আর ভূমিটা ধরলাম সি পয়েন্ট। এটা হচ্ছে তোমার ভূমি থেকে উচ্চতা, ঠিক আছে। তাহলে ভূমি থেকে কত উচ্চতা আছে, এখান থেকে শুরু করে এখানে উচ্চতা হচ্ছে তোমার এইচ, তো ভূমি হতে এইচ উচ্চতায় আছে। ধরো আর বি পয়েন্ট হচ্ছে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় আছে। তাহলে এই পুরোটা যে এইচ হয়, এটা যে এক্স হয়, তাহলে এ থেকে বি উচ্চতা হবে তোমার এইচ মাইনাস এক্স, হ্যাঁ। তাহলে এখন এ বিন্দুতে তোমার আমরা বের করবো হচ্ছে কি, আমরা প্রথমে শক্তি নিতে হবে, এক্ষেত্রে আমরা বিভব শক্তি বের করি, তারপরে গতিশক্তি বের করবো। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত হবে, এ বিন্দুর বিভব শক্তি ধরো ইপি এ লিখলাম বোঝার জন্য গেছে, এ মানে হচ্ছে যে এ বিন্দুতে তোমার বিভব শক্তি কত। তাহলে আমরা জানি বিভব শক্তির সূত্র mg h। তাহলে এইচটা হচ্ছে তোমার কতটুকু উপরে আছে, ঠিক আছে। এই বিভব শক্তির ক্ষেত্রে যে এইচটা আমরা কাউন্ট করবো সেটা হচ্ছে ভূমি হতে কতটুকু উপরে ওই বস্তুটা আছে। তাহলে এখানে ভূমি হতে দেখো এ বিন্দুতে এইচ মিটার উচ্চতায় আছে, তাহলে mg h। তাহলে এ পয়েন্ট আমি বিভব শক্তি পাইলাম, তাহলে বি পয়েন্টে বিভব শক্তি কত হবে, তাহলে ইফি বি লিখলাম, তাহলে mg h। এখন এইচটা কত হবে, এইচটা কি এইচ হবে, এইচ হবে না, কারণ এখানে আমরা বলছি কি বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে, ঠিক আছে, কতটুকু উচ্চতায় আছে সেটা এইচ। তাহলে এখানে তোমার আছে এক্স মিটার উচ্চতায়, দেখো বি পয়েন্টে তোমার ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বস্তুটা আছে, তাহলে বি পয়েন্টে তোমার বিভব শক্তি হবে mg এক্স। এক্সটা হচ্ছে কি বি পয়েন্ট থেকে সি পয়েন্ট থেকে বি পয়েন্টে যতটুকু উচ্চতা আছে, তাহলে সি পয়েন্টে তোমার বিভব শক্তি কত হবে, ঠিক আছে। তাহলে সি পয়েন্টে তোমার হচ্ছে দেখো ভূমিতে আছে, ভূমিতে মানে কোনো উচ্চতা আছে, উচ্চতা নাই, তাহলে mg h। তাহলে এইচটা হচ্ছে এখানে কত 0, তাহলে mg 0 মানে mg এর সাথে যখন 0 তুমি কী করবা গুণ করবা তখন কী হবে 0 হয়ে যাবে। তার মানে সি পয়েন্টে কোনো বিভব শক্তি নাই, কেন নাই, কারণ কোনো উচ্চতা নাই, ঠিক আছে। তার মানে আমি এখানে দেখতেছি এ পয়েন্টে আমার mg h আছে, কারণ h হচ্ছে তোমার দেখো ভূমি হতে এ পয়েন্টে উচ্চতা h, তাহলে বি পয়েন্ট তোমার বিভব শক্তি হচ্ছে mg x, কেন x, কারণ ভূমি হতে বি পয়েন্টে উচ্চতা x মিটার। তারপরে সি পয়েন্টে তোমার কোনো বিভব শক্তি নেই, কারণ এখানে কোনো উচ্চতা নেই, এটা ভূমিতে আছে, তাহলে এই জন্য হচ্ছে তোমার সি পয়েন্টে বিভব শক্তি হচ্ছে 0। তাহলে এইভাবে আমি এ পয়েন্টে তোমার গতিশক্তি বের করতে পারি, বি পয়েন্টে গতিশক্তি, সি পয়েন্টে গতিশক্তি বের করতে পারি, ঠিক আছে। তারপরে এগুলো সবগুলো পয়েন্টে দেখবে আমরা বিভব শক্তি প্লাস গতিশক্তি, অর্থাৎ যে মোট শক্তিতে পাওয়া যাবে সেটা সমান থাকে, আর যদি সমান থাকে তখন হচ্ছে ওইটা শক্তির নিত্যতা সূত্রকে মেনে চলে, ঠিক আছে। তাহলে আমরা এখন বের করবো তোমার গতিশক্তিটা, ঠিক এটার জন্য হচ্ছে বিভিন্ন পয়েন্টে গতিশক্তি। এটা যে আমি আবার আঁকি এখানে, তাহলে এখানে এটা আছে এ পয়েন্ট আছে, এটা হচ্ছে বি পয়েন্ট, এর পয়েন্ট মানে হচ্ছে এগুলো বিভিন্ন অবস্থানে আছে, ঠিক আছে। তোমাকে ম্যাথ করার সময় তোমার এগুলো বিভিন্ন মান দিয়ে দেবে, এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট। সি পয়েন্ট হচ্ছে ভূমিতে আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, এটা সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে তোমার এ পয়েন্ট। তাহলে ভূমিতে হতে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আমরা বললাম এইচ, ঠিক আছে, এ পয়েন্টের হচ্ছে এইচ। তাহলে এখানে ভূমি হতে বি উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এটা হবে কত, এটা এক্স হলে এটা যে এইচ হয়, তাহলে পুরোটা এইচ, তাতে এক্স বাদ যাচ্ছে, তার মানে এটা হবে এইচ মাইনাস এক্স। তো এখন আমার উপরে আমরা বিভিন্ন পয়েন্টে বিভব শক্তি বের করছি, এখন এই বিভিন্ন পয়েন্টগুলোতে তোমার গতিশক্তি বা ইকে বের করবো, ঠিক আছে। তাহলে এ পয়েন্টে গতিশক্তির নাম দিলাম ইকে এ। আমরা গতিশক্তির সূত্র জানি হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার। তাহলে এখানে কি কোনো ব্যাগ আছে, নাই, কারণ এখানে বস্তু স্থির অবস্থায় আছে, ব্যাগ 0। আমি এখানে ধরে রাখছি একটা উচ্চতায় রেখে দিচ্ছি বস্তুটাকে, তাহলে উচ্চতার স্থির আছে মানে বস্তুটা কি নেই, কোনো ব্যাগ নেই। তাহলে যদি ব্যাগ 0 হয় তাহলে হাফ m ইন্টু 0 স্কোয়ার মানে হচ্ছে কত হবে 0 হয়ে যাবে। তার মানে আমি এখানে দেখতেছি সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি 0, সর্বোচ্চ অবস্থানে আমাদের গতিশক্তি কত হচ্ছে 0 হচ্ছে, কারণ তার কোনো কি নেই, ভেলোসিটি নেই। আর এখানে সর্বনিম্ন অবস্থানে তোমার বিভব শক্তি 0 হয়েছিল, কারণ এখানে কোনো কি ছিল না, উচ্চতা ছিল না, হ্যাঁ। তাহলে এগুলো মনে রাখবা। তারপর বি পয়েন্টে তোমার এখন গতিশক্তি বের করতে হবে, তাহলে হাফ mv স্কোয়ার।
তাহলে এম ভি স্কোয়ার, এখন বি পয়েন্টে ধরো বছরে চলে আসছে, তাহলে বছরে পড়তেছে নিচে, তাহলে ওই বছরে একটা ব্যাগ আছে না, এখন ব্যাগটা কত, ঠিক আছে, ব্যাগটা কত সেটা আমরা জানি না, তাহলে সেটা বের করার জন্য তোমার একটা সূত্র ইউজ করতে হবে, আমরা জানি না বি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2as। তো এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমার সূত্রগুলো তো এইভাবে হয় না, ঠিক আছে, এগুলো হচ্ছে বি স্কোয়ার ই স্কোয়ার প্লাস 2as, এগুলো হচ্ছে সরলরৈখিক ক্ষেত্রে। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে এগুলো কনভার্ট হয়ে যাবে, তাহলে 2 এটা হবে কি ত্বরণ, তাহলে এখানে হবে অভিকর্ষজ ত্বরণ এসটা সরণ, এখানে হবে অলম্বিক সরণ এইচ, তাহলে ই স্কোয়ার প্লাস 2gh। তাহলে তুমি যদি এখানে বসাও হাফ এম বি স্কোয়ার দিয়ে বসাও আমরা ই স্কোয়ার প্লাস 2gh। তো ইউস ছিল আদি বেগ, ঠিক আছে, মানে ইনিশিয়াল যে ভ্যালোসিটিটা সেটা হচ্ছে 0, কারণ এটা হচ্ছে স্থির ছিল তখন। তাহলে এটা যদি 0 বসাই তাহলে কত আসে দেখো, 0 স্কোয়ার প্লাস মানে হচ্ছে 0 প্লাস 2gh। তাহলে এখানে এসটা কত, ঠিক আছে, এসটা কত সেটা একটা হচ্ছে বড় ফ্যাক্টর। এসটা কত, এসটা হচ্ছে দেখো এই পয়েন্ট আছে না, তাহলে এই পয়েন্টে ব্যাক বাই করতেছি, তাহলে এই পয়েন্টের থেকে মানে কতটুকু থেকে এই পয়েন্ট আসছে, এ থেকে পয়েন্ট আসছে, তাহলে এ থেকে পয়েন্টের উচ্চতা হচ্ছে তোমার কত, উচ্চতা বা দূরত্ব হচ্ছে তোমার এস মাইনাস এক্স, তাহলে এখানে তোমার এসটা হবে এস মাইনাস এক্স। তাহলে আমি যদি এটা আমার ইকুয়েশনটা সলভ করি, তাহলে এখানে আছে 2m, 0 হয়ে যাবে তোমার, তাহলে এখান থেকে 2 জি এর সাথে গুণ করলে 2g, তাহলে এখান থেকে এস মাইনাস এক্স, তাহলে এখান থেকে 2 কাটা যায়, তাহলে এম জি এইচ মাইনাস এক্স। তার মানে এটা হচ্ছে তোমার বি পয়েন্টে গতিশক্তি আছে, গতিশক্তি, হ্যাঁ, তাহলে বি পয়েন্টে গতিশক্তি তোমার এম জি এইচ মাইনাস এক্স। তাহলে সি পয়েন্টে একটা গতিশক্তি থাকবে না, তাহলে সি পয়েন্টে গতিশক্তি কত থাকবে, এটা কি 0 হবে নাকি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, এরকম অনেক সময় কোশ্চেন আসতে পারে। একটা বস্তু যখন ভূমিতে আঘাত করবে তখন তার বেগ কত, হ্যাঁ, অথবা তখন তার গতিশক্তি কত হবে, সর্বোচ্চ সর্বনিম্ন নাকি কোনো ঠিক নাই, এরকম কিছু একটা দিয়ে থাকবে। তো যখন বস্তু ভূমিতে আঘাত করে তখন আমরা জানি তার ব্যাগটা সর্বোচ্চ হয়, ঠিক আছে, তো সর্বোচ্চ হওয়া মানে কি, ব্যাগ সর্বোচ্চ হওয়া মানে তার গতিশক্তি সর্বোচ্চ হবে, কারণ আমরা ব্যাগের সাথে গতিশক্তি সম্পর্কিত, সে ব্যাগের বর্গের সাথে যখন তোমার বস্তুর ভর গুণ করো তার সাথে যখন হাফ গুণ করি তখন আমরা পাই হচ্ছে গতিশক্তি। তাহলে এখন সি পয়েন্টে তোমার গতিশক্তি বের করতে হলে এই পয়েন্টে তোমার ব্যাগ কত সেটা জানতে হবে, তাহলে এই পয়েন্টে আমরা ব্যাগ বের করছি বি, কিন্তু এই পয়েন্টে তো ব্যাগ বের করি নাই, আচ্ছা এই পয়েন্টে ব্যাগ বের করতে হবে একইভাবে এটা। তাহলে এই পয়েন্টে যদি আমি গতিশক্তিটা বের করি তাহলে ই কে ইকুয়াল হচ্ছে তোমার হাফ এম বি স্কোয়ার, তাহলে এই কি সূত্র, ঠিক আছে, তাহলে হাফ এম বি স্কোয়ার হচ্ছে কি ই স্কোয়ার মানে হচ্ছে 0 একসাথে বসে দিচ্ছি 2gh, এইচ মানে হচ্ছে এখন কত দেখো, এইচ মানে হচ্ছে এখন কোথা থেকে আসে বস্তুটা, এ অবস্থান থেকে, তাহলে এ অবস্থান থেকে সি অবস্থানের উচ্চতা হচ্ছে এইচ পুরোটা, তাহলে এইচটা হচ্ছে এখন এসি হবে, ঠিক আছে, তাহলে হাফ, তাহলে এই 2 কাটা যায় আর থাকে এম জি এইচ, তার মানে ই কে সি পয়েন্টে ই কে হচ্ছে তোমার এম জি এইচ। এখানে একটা জিনিস দেখো, তুমি যদি এমসিকিউতে পড়ো, ঠিক আছে, তো এমসিকিউর জন্য তোমার এখানে একটা ফরম্যাট তুমি এখানে দেখতে পাচ্ছ না, এম জি থাকে সবসময়, এম জি থাকে হয় এস মাইনাস এক্স থাকে নয় এস থাকে, যেটা শর্টকাট মনে রাখবো, যখন বিভব শক্তি বলবে, ঠিক আছে, বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বলবে তখন আমরা জানি হচ্ছে যে ইফ ইকুয়াল এম জি এস, এখানে যে এসটা আছে সেটা হচ্ছে যে এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা, ঠিক আছে, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে তুমি যে এসটা পাবা সেটা হচ্ছে ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে, ভূমি থেকে কতটুকু উপরে আছে, ভূমি থেকে কতটুকু উচ্চতা। তাহলে এখানে আবার আমরা গতিশক্তির ক্ষেত্রে একটা এস পাচ্ছি এম জি এইচ, একই ম্যাথ একই সূত্র, তাহলে গতিশক্তি ইকে, হ্যাঁ, কাইনেটিক এনার্জি, তাহলে এম জি এইচ, এখানে এসটা কি এটা হবে না, কারণ এটা হলে তো এটা তোমার বিভব শক্তি হয়ে যাচ্ছে, বিভব শক্তি আর গতিশক্তি তো এক না, এখানে এস যেটা হবে সেটা হচ্ছে যে মানে বস্তুটা যে অবস্থানে ছিল সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে, ঠিক আছে, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে এস হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে, আর গতিশক্তির ক্ষেত্রে এস হচ্ছে সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু নিচে নামতেছে এটা, হ্যাঁ, তাহলে সর্বোচ্চ বিন্দু থেকে নিচে কতটুকু নিচে, এটা তোমার এইচ কার ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে, ঠিক আছে, এই দুইটা তুমি মানানোর করছো এমসিকিউর জন্য, এগুলো কিন্তু সিকিউতে এভাবে ইউজ করে যাবে না, ঠিক আছে, এমসিকিউতে শর্টকাটে, আমরা এমসিকিউতে আমাদের অত সময় নেই, এমসিকিউতে আমরা শুধু অ্যান্সারটা রাইট করতে পারলে হচ্ছে। এখানে অনেক সময় তোমার এমসিকিউতে কিন্তু এককগুলো ভিন্নভাবে দেওয়া থাকে, ঠিক আছে, একই মান তোমাকে ধরো অ্যান্সার হচ্ছে তুমি 10, হ্যাঁ 10 পাইছে, হ্যাঁ 10 জল দেওয়া থাকতে পারে, 10 নিউটন থাকতে পারে, তুমি 10 দেখে যদি দাগাই দাও তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু এককগুলো ভালোভাবে খেয়াল করে দাগাতে হবে। তো এখানে এমসিকিউর ক্ষেত্রে আমরা শর্টকাটে ইউজ করবো এমজিএইচ, গতিশক্তির ক্ষেত্রে যে এসটা সেটা হচ্ছে তোমার সর্বোচ্চ বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে যখন হয়েছে দেখো বি পয়েন্টে আমার গতিশক্তি কত ছিল এমজি এস মাইনাস এক্স, তাহলে এমজি আছে, এসটা কত দেখো এস মাইনাস এক্স, তাহলে এস মাইনাস এক্স কেমন হয়েছে এখানে এ থেকে কতটুকু নিচ্ছে এস মাইনাস এক্স, তোমার এই পয়েন্টে দেখো সি পয়েন্টে তোমার গতিশক্তি ছিল এমজি এইচ, তাহলে এসটা হচ্ছে কি দেখো এ থেকে কতটুকু নিচ্ছে এস নিচ্ছে, হ্যাঁ সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু নিচ্ছে,
আর বিভব শক্তির ক্ষেত্রে এসটা ছিল ভূমি হতে কতটুকু করে, ঠিক আছে। এখন শক্তির নিত্যতা সূত্র যদি মেনে চলতে চাই, তাহলে এ বি সি এই তিনটা পয়েন্ট আমরা যে বিভব শক্তি এবং গতিশক্তি বের করছি এগুলো তোমার সমান হতে হবে, ঠিক আছে। তখন শক্তির নিত্যতা সূত্র মেনে চলতে পারো। তুমি যে এখানে বের করো, এইগুলো আমি আর রাখতেছি না, ঠিক আছে। তুমি এগুলো তুমি বারবার করে হাতে রেখে রাখবা, একটা সুন্দর একটা গোছালো একটা নোট করবা, তখন নোট করে আমাকে কালকের মধ্যে জমা দেবা, ঠিক আছে। আমরা এখানে তিনটা পয়েন্ট কল্পনা করছি না, এই তিনটা পয়েন্ট আমরা কী বের করবো, মোট শক্তি বের করবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরো বিন্দুগুলো দিচ্ছি, পয়েন্ট যেগুলো দিচ্ছি, এখানে আমরা বের করবো ইফি মানে হচ্ছে তোমার বিভব শক্তি, এখানে বের করবো ইকে মানে হচ্ছে তোমার গতিশক্তি, আর এখানে বের করবো ই মানে হচ্ছে তোমার মোট শক্তি, ঠিক আছে, টোটাল এনার্জি যেটা ই। তাহলে পয়েন্ট এখানে তিনটে ছিল এ বি সি, তাহলে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ঠিক আছে। এখন এ পয়েন্টে তোমার আমরা যে বিভব শক্তি হয়েছে হচ্ছে এমজিএইচ, দেখো এ পয়েন্টে হয়েছে এমজিএইচ, কারণ এইচ মানে তোমার ভূমি থেকে উচ্চতা, তাহলে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা আছে এখানে, তাহলে এইচ, তাহলে এ পয়েন্টে তোমার বিভব শক্তি এমজি এইচ। তাহলে এ পয়েন্টে গতিশক্তি কত পাইছি, এ পয়েন্টে গতিশক্তি তোমার শূন্য ছিল, কেন, কারণ এ পয়েন্টে বছর স্থির ছিল, তার কোনো ব্যাক ছিল না, তাহলে এ পয়েন্টে বছরের শূন্য। তাহলে এমজিএইচ এর সাথে যদি শূন্য যোগ করি আমরা এই মোট শক্তি পাবো কখন, এটা প্লাস এটা, দেখো এটা প্লাস এটা সমান হচ্ছে এটা, মানে বিভব শক্তির সাথে যখন গতিশক্তি যোগ করবো তখন আমি মোট শক্তি পাবো। তাহলে এমজিএসি এর সাথে শূন্য যোগ করলে তো এমজিএসি হয়, ঠিক আছে। তাহলে এ পয়েন্টে আমি মোট শক্তি পাইছি, তাহলে এখন আমার দেখতে হবে বি পয়েন্টে এবং সি পয়েন্টে মোট শক্তি এমজিএস হচ্ছে কিনা, যদি এটা সমান হয় তাহলে এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে বি পয়েন্টে তোমার কী আছে দেখো, বি পয়েন্টে আমি এখানে দিয়ে দেখি বিভব শক্তিটা, তাহলে বি পয়েন্টে বিভব শক্তি পাচ্ছিলাম এমজি এক্স, এক্স কেন, কারণ ভূমি থেকে এক্স মিটার উচ্চতা, তাহলে বি পয়েন্টে বিভব শক্তি এমজি এক্স। তাহলে বি পয়েন্ট আমি একটু গতিশক্তি পাইছি না, এটা হচ্ছে এমজি এইচ মাইনাস এক্স, এমজি এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স কেন, কারণ হচ্ছে এই গতিশক্তির ক্ষেত্রে যে এসটা সেটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে, সর্বোচ্চ অবস্থান থেকে বি পয়েন্ট নিচে হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে হচ্ছে এইচ এমজি এইচ মাইনাস এক্স। তুমি যখন এটা যোগ করবা, ঠিক আছে, তাহলে এমজি এক্স এমজি এইচ মাইনাস এক্স, তাহলে এটা এমজির সাথে গুণাকার আছে না, তাহলে কি হয় এমজি এইচ মাইনাস এমজি, এটা যদি এমজিকে যদি আমি এইচ মাইনাস এর সাথে গুণ করি তাহলে এখানে কী হয় দেখো, এমজি এইচ মাইনাস এমজি এক্স, তাহলে এটার সাথে এই পুরোটার সাথে এটা যোগ করি তাহলে এমজি এক্স মাইনাস এমজি এক্স চলে যাবে, ঠিক আছে, প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে, আর থাকে এমজি এইচ, তাহলে দেখো এবং বি পয়েন্ট হচ্ছে তোমার মোট শক্তি সমান হয়েছে। হ্যাঁ, এখন সি পয়েন্টটা দেখতে হবে, তাহলে সি পয়েন্টে তোমার কোনো বিভব শক্তি থাকবে না, কারণ সি পয়েন্টে তোমার ভূমিতে আছে, মানে ওটার কোনো কি নাই, উচ্চতা নাই, তাহলে সি পয়েন্টে বিভব শক্তি শূন্য, তাহলে সি পয়েন্টে তোমার বিভব শক্তি নিলাম শূন্য, তাহলে সি পয়েন্টে তোমার গতিশক্তি কত হবে, ঠিক আছে। তো গতিশক্তি আমরা বের করছি না, এখানে একটা সূত্র দিয়ে হাফ এম বি স্কোয়ার দিয়ে, তাহলে বি স্কোয়ার করছিলাম ই স্কোয়ার প্লাস 2 জি এইচ, ওখান থেকে ইউ জিরো ছিল, তাহলে এখানে যেটা পাচ্ছি হচ্ছে এম জি এইচ। দেখো এইচটা হচ্ছে দেখো গতিশক্তির ক্ষেত্রে বারবার বলতেছি, এটা মনে রাখবে এমসিকিউর জন্য, গতিশক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে তোমার সর্বোচ্চ অবস্থান হতে ওই বস্তুটা কতটুকু নিচে আছে, তাহলে এটা এইচ মিটার নিচে আছে, তাহলে এম জি এইচ, তাহলে দেখো এই দুটো যোগ করলে কী হয় এম জি এইচ। তারপরে আমি তিনটা পয়েন্টে তোমার পাচ্ছি এমজিএস মোট শক্তি, মানে এমজিএস গুলো তোমার মান দেওয়া থাকবে, ঠিক আছে, এম একটা মান দেওয়া আছে, যে এর মানটা জানি 9.8, এই একটা মান দেওয়া থাকবে, তাহলে তিনটা একই মান যদি আমি বারবার কোনো করে একই মান পাবো, ঠিক আছে। তাহলে এখানে এনার্জিটা সমান, তাহলে এটা হচ্ছে তোমার শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, ঠিক আছে। অনেক সময় এমসিকিউ সিকিউতে আসতে পারে, এখন একটা তোমার উদ্দীপকে এরকম একটা দিয়ে বলবে তিনটা অবস্থানে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা দেখাও, তোমাকে এভাবে প্রত্যেকটা পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি বের করে দুটো যোগ করে দেখতে হবে প্রত্যেকটা পয়েন্টে সমান আছে কিনা। তারপর এটি গেল, তারপর একটা আছে তোমার, সেটা হচ্ছে যে এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, কোন উচ্চতায়, এটি আছে ভূমি হতে কত উচ্চতায় তোমার বিভব শক্তি গতিশক্তি n গুণ হবে, অথবা বিভব শক্তি গতিশক্তি সমান হবে, অথবা গতিশক্তি বিভব শক্তি n গুণ হবে, এরকম কিছু কোয়েশ্চেন আসে। আচ্ছা, কোয়েশ্চেনটা তুমি লিখবা, আমি বলতেছি আমার কথা শুনে শুনে লিখবা, ভূমি হতে কত উচ্চতায়, ঠিক আছে, ভূমি হতে কত উচ্চতায়, আমরা বলছি ভূমি হতে কত উচ্চতায়, ধরো গতিশক্তি বের করি, ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তি n গুণ হবে, বিভব শক্তি n গুণ হবে, n গুণ বলতে তোমার nটা তোমার 3 গুণ 4 গুণ 5 গুণ যাই বলে আর কি, হ্যাঁ, n গুণ দিয়ে দেখাচ্ছি আমি। তাহলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, ধরো এখানে একটা ভূমি আছে, এখানে একটা বস্তু আছে, ভূমি হতে এখানে একটা বস্তুতে সর্বোচ্চ উচ্চতা, এটা এ পয়েন্ট দিলাম, এটা মনে করো বি পয়েন্ট দিলাম, তো এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, আমি ধরলাম ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, এটা সি পয়েন্ট ধরলাম, ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বস্তুটির
গতিশক্তি হবে বিভব শক্তির n গুণ। তা আমরা ধরে নিচ্ছি x মিটার উচ্চতায়, তাহলে আমরা পুরো ধরলাম h। আচ্ছা, এখানে তোমাকে এগুলো দেওয়া থাকবে, তোমাকে বলবে একটা বস্তুর উচ্চতা, একটা বস্তু বললো দালানের ছাদে আছে এরকম কিছু একটা বলবে, তো দালানের ছাদের উচ্চতা দেওয়া থাকতে পারে, অথবা সরাসরি ওই বস্তুটার উচ্চতা দেওয়া থাকতে পারে। আমরা ধরে নিলাম, তুমি এবার লিখবা মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। ঠিক আছে, আমরা এটা ধরে নিব, মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায়, আমরা এগুলো মিটার দিয়ে করতে চাইছি, এস একক, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিট যেটা। তো ভূমি হতে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। এখানে অবশ্যই আমার কথা শুনে শুনে লিখে ফেলবা, এখানে লেখা না বোঝা যেতে পারে, ছোট দেখা যেতে পারে। তো ভূমি হতে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হতে পারে। তাহলে x মিটার উচ্চতা হচ্ছে সেই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে তোমার কী বের করতে হবে? বিভব শক্তি বের করতে হবে, এই পয়েন্টে গতিশক্তি বের করতে হবে। তাহলে এই পয়েন্টে যদি আমি বিভব শক্তি বের করি, ঠিক আছে, ইফি যদি বের করি সি পয়েন্টে, তাহলে কী হবে বলো তো? mgh। তাহলে এইচটা কত? হ্যাঁ, এইচটা হচ্ছে ভূমি হতে কত উচ্চতা আছে, x মিটার উচ্চতা আছে, তাহলে mgx। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে যদি আমি ইকে বের করি, তো ইকে আমরা যখন আমরা এমসিতে করবো, তাহলে আমরা এমসিতে করার ক্ষেত্রে বলছি শর্টকাট, গতিশক্তির ক্ষেত্রে এসটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু হতে কতটুকু নিচে আছে। তাহলে এটা যদি দেখো এস হয়, এটা যদি এক্স হয়, তাহলে এইটুকু হবে কত? এস মাইনাস এক্স। তাহলে এটা mg এস মাইনাস এক্স। ঠিক আছে, কিন্তু আমরা কি এটা ব্যবহার করবো না কখন? সি এর ক্ষেত্রে। সি ক্ষেত্রে আমরা হচ্ছে এটা হাফ এম বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ক্ষেত্রে ই স্কোয়ার প্লাস 2gh ওই সূত্রটা বসায় ম্যাথটা করবো, তাহলে তখন এইটা পাবো আসলে। তো আমার সূত্র মতো তোমাকে কি বলছে এখানে? শর্ত মতো বলছে তোমাকে গতিশক্তি বিভব শক্তির n গুণ, গতিশক্তি বিভব শক্তির n গুণ, তার মানে গতিশক্তি, ঠিক আছে, সমান n গুণ বিভব শক্তি। এটা কনফিউজ হবে না, কখন কীভাবে লিখবা, ইকে লিখবা নাকি ইপি লিখবা। দেখো গতিশক্তি বিভব শক্তির n গুণ, গতিশক্তি বিভব শক্তির n গুণ। তাহলে গতিশক্তি পাইলাম mg h মাইনাস এক্স, তাহলে n ইন্টু বিভব শক্তি পাইলাম হচ্ছে mg x। তাহলে mg কাটা যাবে, তাহলে এখানে আছে h মাইনাস এক্স ইকুয়াল, এখানে আছে n ইন্টু এক্স। তাহলে এক্স যদি ওদিকে নিয়ে যাই, তাহলে হবে তোমার এন এক্স প্লাস এক্স। তাহলে এক্স কমন নিলে হবে, কমন না মানে কি করা? ভাগ করা। ঠিক আছে, তাহলে এন প্লাস ওয়ান। তাহলে এখানে আমি এক্স, আমার তো এক্স বের করো, এখানে আমার টার্গেট হচ্ছে এক্স বের করা, কারণ এক্স বের করার মানে হচ্ছে আমি কতটুকু উচ্চতায় বিভব শক্তি কত n গুণ হবে সেটা পেয়ে যাবো। তাহলে এক্স ইকুয়াল এস ডিভাইড বাই এন প্লাস ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে তোমার টিএম। হ্যাঁ, টিএম মানে হচ্ছে টাটা মুখস্থ একদম এমসিকিউর জন্য। তাহলে এখানে এক্সটা বের করছি, এক্স ইকুয়াল এস ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তো তুমি যদি এমসিকিউতে বলে 30 মিটার উচ্চতায়, ঠিক আছে, 30 মিটার উচ্চতায় তোমার 30 মিটার উচ্চতা দেওয়া হয়েছে, কোন উচ্চতায় বস্তুটি গতিশক্তির 3 গুণ হবে। আচ্ছা, তাহলে এন মানে হচ্ছে 3 গুণ, গতিশক্তি বিভব শক্তি 3 গুণ, তাহলে উচ্চতা 30 মিটার, তাহলে হবে এক্স ইকুয়াল 30 ডিভাইড বাই 3 গুণ বললো 3 প্লাস 1। আচ্ছা, একদম শর্টকাট ম্যাথ। আর যে সিকিউ দেয়, তাহলে তুমি এই প্রসিডিউরে করবা, এখানে এটা বসাবো না সরাসরি, এটা কীভাবে বসাবা? ওই যে সি পয়েন্ট আমি যে গতিশক্তি বের করছি এর আগে ফিজে, ওখান থেকে যে এখানে আছে সি পয়েন্ট, যে সি পয়েন্টটা এখানে বি পয়েন্ট আর কি। হ্যাঁ, গতিশক্তি হচ্ছে কত ছিল? জিএস মাইনাস এক্স। দেখো এটা কীভাবে হয়েছে, এখানে আছে, আবার বারবার বলতেছে না। তুমি যদি না বুঝো তাহলে বারবার পিছনে টেনে দেখবা, ঠিক আছে, ভিডিও রেকর্ড করে দিচ্ছি মানে তুমি বারবার দেখতে পারবা। এখান থেকে এটাও গেলো। হ্যাঁ, এটা উল্টো আসতে পারে না, আবার গতিশক্তি বিভব শক্তি n গুণ না বলেও আসতে পারে বিভব শক্তি গতিশক্তি n গুণ। তাহলে এখানে তখন কী হবে? জাস্ট ইকেটা এদিকে হবে, ইপিটা হবে এদিকে, ইকেটা হবে এদিকে। এখন তোমার হোমওয়ার্ক হচ্ছে এটা, তোমার নিশ্চয়ই করবা। নিশ্চয়ই কী করবা? গতিশক্তি বিভব শক্তি n গুণ হবে না, তখন হবে বিভব শক্তি গতিশক্তি n গুণ। হলে n গুণ তুমি বিভিন্ন ম্যাথ দিয়ে করবে। এখানে তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবা দেখবে বিভিন্ন ম্যাথ পাবা এরকম, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে, 4 গুণ হবে। এগুলো বেশিরভাগ তোমার এমসিকিউতে আসে, শর্ট ম্যাথ। তো আজকে এটুকু, পরবর্তীতে আমরা হচ্ছে তোমার ক্ষমতা দেখবো, ঠিক আছে, ক্ষমতা অন্য ক্লাসে দেখবো, আজকে অনেকক্ষণ হয়ে গেছে। তোমার কাজ হচ্ছে এখন এই আমার যেটুকু পড়েছে তোমাকে, কাজ এবং শক্তি, এই দুটো হচ্ছে বই থেকে ভালো করে পড়া। তারপর হচ্ছে আমার এই কথাগুলো শুনে শুনে পুরোটা নোট করা, আমি যেভাবে লিখছি তোমার। তারপর হচ্ছে যে এই নোটগুলো আমাকে কালকে সন্ধ্যার মধ্যে দেওয়া। আচ্ছা, এবং হচ্ছে এই রিলেটেড যতগুলো বোর্ড কোশ্চেন আছে তোমার যাতে টেস্ট পেপারে সবগুলো সলভ করবা, শক্তি কাজ রিলেটেড, এবং হচ্ছে এমসিকিউগুলো আর কগুলো শিখে রাখবা।